সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে জামায়াত আমির আটক। এদিকে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। সর্বশেষ আওয়ামী লীগ অধ্যুষিত ৩০ আসন ভোট টানতে নানামুখী প্রচেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে এখনও নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির হত্যার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে জামায়াত আমির আটক। সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ। বুধবার বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। পুলিশ সূত্র জানায়, মওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন। নীলফামারীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারিনটেন্ডেন্ট বেলাল হোসেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে। আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজিপাড়া স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, আগামীবার ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার গ্রেফতার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শেষ সংবাদ, এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে নিজেদের অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের পর তারা এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশাবাদী তিনি। এছাড়া ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরে মায়ের মৃত্যু ও নির্বাচনী প্রস্তুতি, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেও জানান তারেক রহমান। নির্বাচন কতটা সুষ্ঠু হবে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা, আমরা আশাবাদী। এছাড়া ১৭ বছর পর দেশে ফেরে কেমন চ্যালেঞ্জ ফেস করছেন এমন প্রশ্নে তিনি উত্তরে বলেন, এত বছর পর এসেছি, আসার পর মানুষের চোখে মুখে একটা প্রত্যাশা দেখেছি। অন্যদিকে আসার ৫ দিন পরেই আম্মা মারা গেলেন। স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয়। একদিকে নির্বাচনী ডামাডোল, অন্যদিকে ব্যক্তিগত বিষয়, দুটির সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তরুণদের আকৃষ্ট করার জন্য দলের পক্ষ থেকে নতুন কোনো বিষয় রাখা হয়েছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন, আমাদের ইশতেহারে সমাজের তরুণদের জন্য, বয়স্কদের জন্য, দেশের ৪০ লাখ প্রতিবন্ধীর জন্য এবং একই সঙ্গে বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক যে নারী, তাদের ক্ষমতায়নের জন্য আমরা পরিকল্পনা রেখেছি, কর্মসূচি রেখেছি। বিশেষ করে তরুণদের জন্য না, সবার জন্য এই পরিকল্পনা রাখা হয়েছে, কারণ দেশটা গঠন করতে হবে সবাইকে নিয়ে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা যদি দেখি যে এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন, তাদের সঙ্গে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে, কারণ আমি তো প্রতিনিধিত্ব করি আমার দেশের মানুষকে। বিএনপি ক্ষমতায় এলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন কিনা এই প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি এককভাবে সরকার গঠন করবে, কারণ কাউকে অপোজিশনে থাকতে হবে। একটা ব্যালেন্সড রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্সড সরকার যদি হতে হয়, অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে এলে কেমন করে দেশ চলবে? দেশের মোট ভোটারের অর্ধেকই নারী। জুলাই গণ অভ্যুত্থানেও নারীদের অবদান রয়েছে। সেক্ষেত্রে নারীদের নিয়ে বিএনপির ভাবনা কি? এ বিষয়ে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া যখন এর আগে দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি একটি পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন, এবং সেটা হচ্ছে মেয়েদের শিক্ষা ব্যবস্থা। ক্লাস 1 থেকে 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। এটি হচ্ছে নারী সমাজকে এম্পাওয়ার করার প্রথম একটি পদক্ষেপ। অর্থাৎ আপনি একজনের শিক্ষার সুযোগ তৈরি করলেই না। আমরা সরকার গঠন করতে সক্ষম হলে নারীদের এই শিক্ষার সুযোগটা আরও হায়ার ক্লাস পর্যন্ত আমরা নিয়ে যাব। এছাড়া প্রত্যেক হাউসওয়াইফের, বিশেষ করে প্রথমে প্রান্তিক জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দিয়ে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা ও স্বাবলম্বী করার কথাও বলেন। এছাড়া নারীদের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণের বিস্তারিত বর্ণনাও দেন তারেক রহমান। আওয়ামী লীগের রাজনীতি ও দলটি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে। আমি মনে করি রাজনীতিতে যাকে মানুষ গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না, যার 5ই আগস্ট উদাহরণ। দলের প্রার্থীদের ঋণ খেলাপি থাকার অভিযোগ এবং বিএনপির ইশতেহারে দুর্নীতি দমনের উদ্যোগের বিষয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, দেখুন, দুর্নীতি এবং ঋণগ্রস্ত বা ব্যাংক ডিফল্ট দুটো ভিন্ন জিনিস। আমাদের দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে বিগত স্বৈরাচার সরকার মামলা দিয়েছিল। আমাদের দলের মধ্যে যারা আছেন, যারা আমাদের দলীয় রাজনীতির সঙ্গে আছে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। তাদের ন্যায্য ব্যাংক লোন যেটা আছে সেটা তাদের দেওয়া হয়নি। কাজেই এরকম একটি অবস্থার মধ্যে আমাদের লোক, আমাদের ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মীরা যারা ব্যবসা বাণিজ্য করতেন, তাদের জন্য তো এরকম ডিফল্ট হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। দুর্নীতি এবং ডিফল্ট হয়ে যাওয়ার মধ্যে সম্পর্ক তো নেই, দুটো একদম ভিন্ন জিনিস। 15-16 বছরে গুম খুনের বিচার এবং ভুক্তভোগী এবং তাদের পরিবারকে সহায়তায় তারেক রহমান বলেন, আমাদের নেতাকর্মীরা যেরকম গুম খুনের শিকার হয়েছে, অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল, তারা গুম খুনের শিকার হয়েছে। এমনকি অনেক মানুষ আছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত না, কিন্তু তারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন। একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, দেশের মানুষ খুন হয়ে যাবে, কিন্তু তার কোনো বিচার হবে না, এটি তো হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটা মানুষের বিচার পাওয়ার অধিকার রয়েছে।